সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় গ্রহ কণিকা মতবাদ। চেম্বারলিন এবং মুল্টনের গ্রহ কণিকা মতবাদ নিয়ে আলোচনা করব। মানে এই গ্রহ কণিকা মতবাদের মূল কথা কি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো পাশে থাকবে, ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তো 1904 খ্রিস্টাব্দে আমেরিকান বিজ্ঞানী চেম্বারলিন এবং মুল্টন এই পৃথিবীর ও সৌরজগতের উৎপত্তির ব্যাখ্যা দিয়েছেন। কিভাবে পৃথিবী এবং সৌরজগতের সৃষ্টি হয়েছে সে সম্পর্কে তারা ব্যাখ্যা দিয়েছেন বা অভিমত পোষণ করেছেন। তাদের এই মতবাদটি গ্রহকণা বা গ্রহকণিকা মতবাদ নামে পরিচিত। প্লেস্টোসিমাল হাইপোথেসিস অফ চেম্বারলিন বা মুল্টন নামে পরিচিত। এই তথ্যের মূল বিষয়, মূল কথা হলো যে আজ থেকে, মুল্টনের মতে আজ থেকে বহু কোটি বছর পূর্বে, হাজার হাজার কোটি বছর পূর্বে সূর্য এক জ্বলন্ত গ্যাসীয় কুণ্ডলীর আকারে মহাকাশে ভেসে বেড়াত। কি আকারে? সূর্য এক জ্বলন্ত বাষ্পীয় কুণ্ডলীর আকারে মহাকাশে ভেসে বেড়াত। কি বেড়াতো? সূর্য। এই সূর্যের সৃষ্টির পরে মহাকাশে অপর আর এক শক্তিশালী নক্ষত্রের আবির্ভাব হয়। মানে প্রথমে সূর্যকে ধরেছেন যে মহাকাশে এক জ্বলন্ত কুণ্ডলীর আকারে মহাকাশে ভেসে বেড়াতো, আর দ্বিতীয়ত যে সূর্যের সৃষ্টির পরে মহাকাশের অপর আরেকটি শক্তিশালী নক্ষত্রের আবির্ভাব হয়। এই নতুন নক্ষত্রটি খুব দ্রুত গতিতে সূর্যের দিকে বেয়ে আসে। এই যে নতুন নক্ষত্রটি দ্রুত বেগে সূর্যের দিকে কি আসে? ছুটে আসে এবং প্রবল আকর্ষণে সমুদ্রপৃষ্ঠ শক্তিশালী জোয়ারের সৃষ্টি হয়। কি হয়? শক্তিশালী জোয়ারের সৃষ্টি হয় এবং এই সূর্যপৃষ্ঠ থেকে সৌরবস্তু প্রচণ্ড গতিতে কি হয়? বাইরের দিকে বেরিয়ে আসে এবং তার বিপরীত দিকে একই সময়ে কি হয়? কেন্দ্রাতিক বলের প্রভাবে একই ধরনের জোয়ারের সৃষ্টি হয়। তার বিপরীত দিকেও কি হয়? কেন্দ্রাতিক বলের প্রভাবে একই ধরনের জোয়ারের সৃষ্টি হয়। এই কারণে কি হয় যে বিপরীত অংশ থেকে কিছুটা সৌরবস্তু পৃথক হয়ে যায়। কি হয়ে যায়? বিপরীত অংশ থেকেও কিছুটা সৌরবস্তু পৃথক হয়ে যায়। ওই বিচ্ছিন্ন অংশগুলি শক্তিশালী নক্ষত্রটির সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করে, কিন্তু নক্ষত্রটির অনেক দূরে সরে যাওয়ায় বাষ্পীয় পিণ্ডের যে এই বিচ্ছিন্ন অংশ দুটো কি হয়? উলম্বভাবে সূর্যের চারিদিকে পরিক্রম করতে শুরু করে। বোঝা গেল কি? যে ওই বিচ্ছিন্ন অংশগুলো শক্তিশালী নক্ষত্রটির সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করে, কিন্তু নক্ষত্রটি দূরে সরে যাওয়ায় বাষ্পীয় পিণ্ডের ওই বিচ্ছিন্ন অংশ দুটো উলম্বভাবে সূর্যের চারিদিকে পরিক্রম করতে শুরু করে। মনে রাখবে, এই বাষ্পীয় পিণ্ডের মধ্যেই ছোট বড় বিভিন্ন আকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র কণার সৃষ্টি হয়েছিল, যাদের গ্রহকণা বলা হয়। তাদের কি বলা হয়? গ্রহকণা বলা হয়। তাহলে অপেক্ষাকৃত বড় গ্রহকণাগুলো আস্তে আস্তে জমাট বেঁধে গ্রহে পরিণত হয় এবং ছোট গ্রহকণাগুলো একত্রিত হয়ে গ্রহের চারদিকে উপগ্রহ রূপে ঘুরতে থাকে। তাই কি বললাম? তাহলে অপেক্ষাকৃত বড় কণাগুলো কি হয়? আস্তে আস্তে জমাট বেঁধে গ্রহরূপে অবস্থান করে এবং ছোট ছোট কণাগুলো একত্রিত হয়ে গ্রহের চারদিকে
ঘুরতে থাকে। এইভাবে গ্রহ এবং উপগ্রহের সৃষ্টি হয়। এবার আমরা যদি দেখি যে এই কণাগুলো বা এই গ্রহ কণাগুলো আরও জমাট বাঁধার সুযোগ না পাওয়ায় বা না পেলে তারা সৌরজগতের অন্য অন্য যে জ্যোতিষ্ক বা নক্ষত্র যেমন উল্কা ধূমকেতু রূপে অবস্থান করেছে। মানে মেন কথা হচ্ছে যে কণাগুলো আজও জমাট বাঁধার সুযোগ না পাওয়ায়, মানে ওই গ্রহ কণাগুলো যেগুলো জমাট বাঁধতে না পারেনি, তারা কী হয় সৌরজগতের অন্য অন্য নক্ষত্র জ্যোতিষ্ক যেটা আমরা দেখি যেমন উল্কা ধূমকেতু রূপে পৃথিবী বা এই সৌরজগতে অবস্থান করছে। তাহলে এইভাবে মিল্টন ও চেম্বারলেনের মতে গ্রহ এবং সৌরজগতে গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্রের সৃষ্টি হয়েছে বা সূর্যের সৃষ্টি হয়েছে। এটাই ছিল এই তোমার এই গ্রহ কণিকা মতবাদের মূল কথা। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি এই মতবাদের যে সুবিধা অসুবিধার দিকগুলো আছে বা ক্রিটিসিজম আছে সেগুলো আলোচনা করব।